নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৬। প্রভাতের ইঙ্গিত। আরও ছেলেবেলার আর একটি ঘটনায় নরেন্দ্রের সাহস ও বিচার প্রবণতার পরিচয় পাই। নরেন্দ্রের এক সহপাঠীর বাড়িতে একটি চাঁপা ফুলের গাছ ছিল। মাঝে মাঝে তিনি সেখানে গিয়া চাঁপা গাছের ডালে পা বাঁধাইয়া হাত ছাড়িয়া মাথা নিচু করিয়া দোল খাইতে ভালোবাসিতেন। একদিন ঐরূপ করার সময় বাড়ির কর্তা এবং সহপাঠীর বৃদ্ধ ঠাকুরদাদা রামরতন বসু মহাশয়, ইনি রামকৃষ্ণ মঠের পূজ্যপাদ স্বামী বিরজানন্দেরও ঠাকুরদাদা, ইহাদের বাড়ি তখন ওই পাড়াতেই ছিল। নরেনের গলার আওয়াজ পাইয়া চাহিয়া দেখিলেন এবং ওইটুকু ছেলে পড়িয়া গিয়া হাত পা ভাঙিতে পারে, চাঁপা গাছের নরম ডাল সহজেই ভাঙে বলিয়া গাছেরও ক্ষতি হইতে পারে ইত্যাদি ভাবিয়া ব্যস্ত সমস্ত হইয়া বাড়ির বাহিরে আসিলেন এবং নাতিস্থানীয় ছোট ছেলেকে বৃদ্ধেরা যেভাবে স্নেহভরে বুঝাইতে থাকেন তেমনিভাবে নামিয়া আসিতে বলিলেন ও ভবিষ্যতে ঐরূপ করিতে বারণ করিলেন। নরেন্দ্র নামিয়া আসিলেন ঠিক, কিন্তু বৃদ্ধ তো তাহার পিতামহস্থানীয় এবং তাহার সহিত খোলা মনে কথা বলা চলে। আবার নরেন্দ্রের যুক্তিবাদী মন শুধু আদেশে বা ঠাকুরদাদার স্নেহবচনে তো ভুলে না। তাই তিনি জিজ্ঞাসা করিলেন, কেন, ও গাছটায় চড়লে কি হয়? এইরূপ ক্ষেত্রে কে যুক্তি দিতে যায়? ভয় দেখানোই বরং স্বাভাবিক। বৃদ্ধ বসু মহাশয়ও তাই বলিলেন, ও গাছে একটা ব্রহ্মদৈত্যী আছে, তার ভয়ানক চেহারা, আর যারা ও গাছে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। ঠাকুরদাদার এমন যুক্তিতে নরেন্দ্র ভুলিলেন না। তিনি উহা ছেলে ভুলানো কথা বলিয়াই গ্রহণ করিলেন এবং বৃদ্ধ চলিয়া গেলে আবার গাছে চড়িতে উদ্যত হইলেন ও মনে মনে ভাবিলেন, ব্রহ্মদত্তী যদিই বা আসে, উহার গায়ে থুতু ফেলিয়া উহাকে জব্দ করিবেন। সাথী কিন্তু বলিল, না ভাই, অমন কর্ম করিসনি, তাহলে সে তোর ঘাড় মটকাবে। ইহাতে নরেন্দ্র উচ্চহাস্য করিয়া বলিলেন, তুই ছোঁড়াও যেমন গাধা, একজন একটা কথা বলে গেল আর অমনি তা বিশ্বাস করতে হবে? যদি তোর ঠাকুরদা বুড়োর ওই ব্রহ্মদৈত্যীর কথা সত্যি হতো, তাহলে অনেকক্ষণ আগেই আমার ঘাড় মটকে যাওয়া উচিত ছিল। প্রত্যুষের উজ্জ্বল রক্তিম আভা দেখিয়া ভাবী দিবস সম্বন্ধে একটা অভ্রান্ত ধারণা করা চলে। শৈশবের গুণাবলী দর্শনে ভাবী মঙ্গলময় জীবনেরও একটা সুন্দর পূর্বাভাস পাওয়া সম্ভব। অন্তত নরেন্দ্রনাথ সম্বন্ধে এ কথা নিঃসংকোচে বলা চলে। নরেন্দ্রের ছিল সুঠাম সুন্দর দেহ, চক্ষু যুগল আয়ত ও উজ্জ্বল, বর্ণ গৌর, প্রতি অঙ্গ প্রত্যঙ্গ লাবণ্যমণ্ডিত, আর সমস্ত বদনমণ্ডলে প্রতিভার দীপ্তি। দেখিলেই ভালোবাসিতে ইচ্ছা হইত। মন ছিল তার শত চারুকল্পনায় পূর্ণ, হৃদয় স্নেহসিক্ত, বুদ্ধি ক্ষুরোধার, সাহস অমিত, উদ্ভাবনী শক্তি অচিন্তনীয়, কার্যক্ষমতা অসীম, উৎসাহ অদম্য। আর সর্বোপরি ছিল তাহার ভগবৎ উন্মুখতা,
জন্ম হইতে তিনি ধ্যান সিদ্ধ, আত্মজ্যোতিতে সদা নিমগ্ন। পূজা প্রার্থনা আত্মানুসন্ধিত সাথে তাহার আবাল্য রুচি ও অধিকার। এই অনন্য সাধারণ মহাপুরুষের জীবনের অনুধ্যান করিলে আমরা দেখিব, এই সকল অতিরঞ্জিত নহে, বরং সত্যের তুলনায় অতি ম্লান। প্রভাতের ইঙ্গিত। শিশুর বুদ্ধি বিকাশ পিতামাতার ক্রোড়ে বসিয়াই হয়। বিশেষত নরেন্দ্রের পিতামাতার ছিল অপূর্ব উদার চিত্ত ও জ্ঞান সমৃদ্ধ প্রগতিশীল মন। অতএব এই ক্ষেত্রে এই কথা আরও সত্য। রামায়ণ ও মহাভারতের কাহিনী, হিন্দুদের দেবদেবীর কথা ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বরূপ তিনি ওই শৈশবের আদর ভালোবাসার মাধ্যমেই আয়ত্ত করিতে আরম্ভ করেন। তাহার সুকুমার মনে ওই সকলের গভীর রেখাপাত হইয়াছিল বলিয়াই উত্তরকালে তিনি বক্তৃতা প্রসঙ্গে ওই সকল কথা উত্থাপন করিয়া এবং আবেগ ভরে সুললিত ভাষায় বিবৃত করিয়া শ্রোতৃবৃন্দকে মুগ্ধ করিতেন। রামায়ণ তাহার এইরূপ আয়ত্ত হইয়াছিল যে একবার বাড়ির নিকটে রামায়ণ গায়ক পালা বিশেষ গাহিবার সময় কয়েকটি পংক্তি ভুলিয়া গিয়া অশুদ্ধভাবে গাহিতে থাকিলে নরেন্দ্র সেই পদগুলির বিশুদ্ধ উদ্ধৃতি দিয়া তাহাদের নিকট হইতে সমাদর ও কিঞ্চিৎ মিষ্টান্ন লাভ করেন। তাহার মহাভারত পাঠ সম্বন্ধেও একটি মর্মস্পর্শী ঘটনা জানিতে পারা যায়। 1869 খ্রিস্টাব্দে দত্তবাড়ির তদানীন্তন কর্তা ও নরেন্দ্রনাথের ক্ষুল্ল পিতামহ কালীপ্রসাদ দত্ত মহাশয় মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। অন্তিমকালে তাহার একটি শেষ বাসনা জাগিল, মৃত্যুর পূর্বে তিনি বালক বালিকাদের কাহারও মুখে মহাভারত পাঠ শুনিবেন। কিন্তু লজ্জাবশত কেহই পাঠ করিতে অগ্রসর হইল না। অগত্যা বৃদ্ধের ইচ্ছা পূর্ণ করিবার জন্য নরেন্দ্রনাথ ক্ষুদ্র হস্তদ্বয়ে বৃহদাকার মহাভারত লইয়া বৃদ্ধের সমীপে উপস্থিত হইলেন এবং পরিষ্কার কণ্ঠে কয়েক পাতা পড়িয়া শুনাইলেন। উৎস স্বামী বিবেকানন্দ প্রমথনাথ বসু। মহেন্দ্রনাথ দত্তের মতে শুধু শেষ মুহূর্তেই নহে, তারও আগে কালীপ্রসাদ বীরেশ্বরের মুখে কয়েকদিন ধরিয়া সমগ্র রামায়ণ পাঠ শুনিয়াছিলেন। পাঠকালে ভুবনেশ্বরীও উপস্থিত থাকিতেন। স্বামী বিবেকানন্দের বাল্যজীবন 19। পরলোকের প্রতি প্রসারিত দৃষ্টি বৃদ্ধ তাহার এই কুল ও তিলকের কার্যে উল্লসিত হইয়া আশীর্বাদ করিলেন, ভাই, কালে তুই নিশ্চয়ই মস্ত লোক হবি। শিশু বীরেশ্বর যখন পয়ার ছন্দে নাকি সুরে পাঠ করিতেন, অরুণ লইয়া স্কন্ধে বিনতানন্দন ইত্যাদি, তখন শুনিতে খুবই আনন্দ হইত। এই ঘটনার কিঞ্চিৎ পূর্বে নরেন্দ্রনাথ বিদ্যাশিক্ষার জন্য পাঠশালায় ভর্তি হইয়াছিলেন। পাঠশালায় যাইবার আগে দত্তবংশের কুলপুরোহিত আসিয়া মাটিতে রামখড়ির আঁক কাটিয়া নরেন্দ্রকে শিখাইলেন, এটা ক, এটা খ। নরেন্দ্রও বলিলেন, এটা ক, এটা খ। তারপর কোরা ধুতি পরিয়া খাগের কলম লইয়া পাঠশালায় গিয়েলেন। কিন্তু বিদ্যালয় এক অপূর্ব স্থান। সেখানে অচেনা অজানা সামাজিক বিভিন্ন স্তরের কত ছেলেই না সমবেত হয়। তাহাদের কথাবার্তা চলন বলনও সব নূতন ধরনের। ইহার ফলে নরেন্দ্র 2-4 দিনের মধ্যেই অভিধান বহির্ভূত এমন কতকগুলি শব্দ শিখিয়া ফেলিলেন যে জনক জননী তাহাকে আর ঐরূপ বিদ্যালয়ে রাখা সমীচীন মনে করিলেন না। বাড়িতে নিজেদের পূজা দালানে একটি ছোটোখাটো পাঠশালা খুলিয়া সেখানে গুরু মহাশয়ের হস্তে পুত্রকে সমর্পণ করিলেন। বাহিরের পাঠশালায় গিয়া নূতন সঙ্গী পাইয়া নরেন্দ্রের যে আনন্দ হইয়াছিল
তাহার অভাবও এখানে অনেকটা পূর্ণ হইল, কারণ নূতন পাঠশালায় অনেকগুলি আত্মীয় বালকও যোগ দিল। নরেন্দ্র তখন 6 বৎসরে পড়িয়াছেন। এইভাবে বিদ্যালয়ের শিক্ষা আরম্ভ হইলেও মায়ের নিকট নরেন্দ্র যে জ্ঞান অর্জন করিতেছিলেন তাহা বন্ধ হইল না। আর পুঁথিগত বিদ্যা হিসাবে বাংলা বর্ণপরিচয় এবং প্যারীচরণ সরকারের ইংরেজি ফার্স্ট বুক তিনি মায়ের কাছে বসিয়াই আয়ত্ত করিলেন। নরেন্দ্রনাথের পাঠাভ্যাসের একটা নিজস্ব রীতি ছিল। গুরু মহাশয় পার্শ্বে বসিয়া প্রতিদিনের পাঠ পড়িয়া যাইতেন, আর নরেন্দ্র চক্ষু বুজিয়া শুইয়া শুইয়া তাহা শুনিতেন। তাহাতেই দৈনিক পাঠ আয়ত্ত হইয়া যাইত। শ্রী রামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের পিতা নৃসিংহ দত্ত তখন পুত্রসহ নরেন্দ্রদের বাড়িতেই থাকিতেন। নরেন্দ্র রাত্রিতে নৃসিংহ দত্তের নিকট শয়ন করিত। বৃদ্ধ দত্ত মহাশয়ের কিঞ্চিৎ সংস্কৃত জ্ঞান ছিল, আর তাহার বিশ্বাস ছিল যে কঠিন বিষয়গুলি বাল্যকালে শিখাইলে ছেলেরা উহা সহজে মনে রাখিতে পারে। এই বিশ্বাসের বশবর্তী হইয়া তিনি রাত্রে নরেন্দ্রকে কাছে পাওয়ার সুযোগে পিতৃপুরুষের নামাবলী, দেবদেবী স্তোত্র ও মুগ্ধবোধ ব্যাকরণের সূত্রগুলি মুখে মুখে শিখাইতেন। ইহা বাংলা জীবনীর মত। লীলাপ্রসঙ্গকারের মতে নরেন্দ্র সন্ধ্যাকালে নৃসিংহ দত্তের ক্রোড়ে বসিয়া ঐসব অভ্যাস করিতেন। পঞ্চম খণ্ড 65। মাতা, আত্মীয়বর্গ ও গুরু মহাশয়ের কৃপায় এইরূপে বাংলা ভাষা ও সংস্কৃতে নরেন্দ্রের অল্প বয়সেই যথেষ্ট ব্যুৎপত্তি জন্মিয়াছিল। 1871 খ্রিস্টাব্দে অষ্টম বর্ষ বয়ঃক্রমকালে তাহাকে বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের তৎকালীন নবম শ্রেণীতে ভর্তি করিয়া দেওয়া হইল। ভূপেন্দ্রনাথ দত্তের গ্রন্থে বিবেকানন্দ পেজ 153 প্রকাশিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বেতনের একখানি রসিদ হইতে জানা যায় 1871 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ ক্লাস 9-এর ইংরেজি বিভাগে ভর্তি হন। তখন প্রধান শিক্ষক ছিলেন প্রসন্নচন্দ্র রায়। বিদ্যালয়টি তখন সুকিয়া স্ট্রিটে ছিল। সেখানে এখন লাহাদের বাড়ি হইয়াছে। বিদ্যালয়ের শিক্ষকবর্গ এবং অপরাপর সকলে শীঘ্রই তাহার বুদ্ধিমত্তায় তাহার প্রতি আকৃষ্ট হইলেন। কিন্তু এক কঠিন সমস্যা উপস্থিত হইল। তিনি ইংরেজি ভাষা শিখিতে একান্ত অনিচ্ছা প্রকাশ করিলেন। ইহা একটি সাময়িক ভাব বলিয়া মনে হয়, কারণ আমরা জানি ইহার পূর্বেই মাতার নিকট ইংরেজি শিখিতে আরম্ভ করেন। সকলে কত বুঝাইলেন, আজকাল ইংরেজি শিক্ষা করা দরকার, না শিখিলে চলে না। তবু নরেন্দ্রের প্রতিজ্ঞা টলিল না। বৃদ্ধ নৃসিংহ দত্ত মহাশয়ও বুঝাইলেন, কিন্তু সফল কাম হইলেন না। এইভাবে কিছুকাল গত হইলে নরেন্দ্র কি মনে করিয়া দত্ত মহাশয়ের কথায় সম্মত হইলেন এবং এই নবীন ইচ্ছার সঙ্গে সঙ্গে এমন নবোৎসাহে ওই ভাষা শিখিতে লাগিলেন যে সকলে দেখিয়া অবাক। ইতিহাস ও সংস্কৃত ভাষাও তিনি উত্তম রূপে শিখিয়াছিলেন, কিন্তু অঙ্কে ছিল তাহার বিরাগ। তাহার পিতারও ভাব ওই বিষয়ে অনুরূপ ছিল। তিনি বলিতেন, ও তো মুদির দোকানের বিদ্যে। খেলাধুলার প্রতি নরেন্দ্রনাথের আশৈশব একটা স্বাভাবিক প্রীতি ছিল। লেখাপড়ার জন্য তাহাকে খুব বেশি সময় দিতে হইত না। তাহার প্রতিভার পক্ষে দৈনিক 2-1 ঘণ্টা পড়াই যথেষ্ট ছিল। বাকি সময় তিনি নূতন নূতন ক্রীড়া কৌতুক আবিষ্কারে ব্যস্ত থাকিতেন এবং খেলার সাথী পাইলেই
সব ভুলিয়া উহাতে মাতিয়া যাইতেন। জলখাবারের পয়সা জমাইয়া হয় মার্বেল কিংবা নূতন ব্যাট বা বল কিনিতেন। ক্রিকেটে তাহার বেশ দক্ষতা ছিল। এইভাবে সারা বছর কাটাইয়া পরীক্ষার দিন কয়েক পূর্ব হইতে পড়ায় অধিকতর মন দিতেন মন দিতেন এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হইতেন। বিদ্যালয়ে প্রবেশের পরও এই ক্রীড়া প্রবৃত্তি সমানভাবে বর্তমান ছিল। অধিকন্তু গৃহে মাতার নিকট তিনি যেমন চঞ্চল শিশু ছিলেন, বিদ্যালয়েও তেমনই চপলতা প্রকাশ করিতেন। শিক্ষকদের মতে তিনি পড়িবার বেঞ্চে বসিতেন না বলিলেই চলে। বসা ও দাঁড়ানোর মধ্যে যত রকম ভঙ্গি কল্পনা করা চলে, তাহাকে সর্বদাই তাহারই কোনো একটিতে পাওয়া যাইত। তখন তিনি ইজের পড়িয়া বিদ্যালয়ে যাইতেন। এই অস্থিরতার পরিণতির স্বরূপ দেখা যাইত, উহার কোনো না কোনো অংশ রোজই ছিঁড়িয়া গিয়াছে। আবার সময় পাইলেই বিদ্যালয়ের জলযোগের ছুটি হইলেই তিনি ক্রীড়া ক্ষেত্রে অবতীর্ণ হইতেন এবং সঙ্গীদের দলে ভিড়াইয়া লইতেন। যখন খেলিতেন তখন আর কোনো দিকে হুঁশ থাকিত না, আর কোনো চিন্তা মনে স্থান পাইত না। মার্বেল, ছুটাছুটি, হুটোপাটি, লাফানো, ঘুষোঘুষি এইসব খেলা তাহার সর্বাধিক প্রিয় ছিল, আর এই সকলে তিনিই ছিলেন অগ্রণী। পরদিন কি খেলিবেন তাহার প্রোগ্রাম আগের দিনেই ঠিক করিয়া রাখিতেন। তেমন সুযোগ ঘটিলে বিদ্যালয় কক্ষও সময় সময় ক্রীড়াভূমিতে পরিণত হইয়া যাইত। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।